মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। জল 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 হ্যাঁ 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 জল জল খাবে তুমি? একটু জল। আরে জল না পেয়ে বড় কষ্ট হচ্ছে তাই না? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। ইস, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খুব খুব কষ্ট হচ্ছে। প্লিজ একটু জল দাও আমায়, প্লিজ। আরে একটু কষ্ট সহ্য করো প্লিজ প্লিজ। তোমায় কষ্ট পেতে দেখে আমার যে বড় ভালো লাগছে ডিয়ার। আচ্ছা, তোমার কাছে ক্যামেরা আছে? না না, নেই। একটু মনে করে দেখো প্লিজ, তোমার পরিবারের কোনো সদস্যের কাছে ক্যামেরা নেই? এই যে দড়ি দিয়ে বাঁধা তোমার পর্দাহীন শরীর, যা এখন সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণে, এই যে শক্ত বাঁধনের ফলে তোমার ফর্সা চামড়ার উপর লাল লাল দাগ পড়েছে, জায়গা জায়গা ছড়ে গেছে। কিভাবে তোমায় বোঝাই, এসব আমায় কতখানি সুখ দিচ্ছে। ক্যামেরা থাকলে না এসবের কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে রাখতাম। নেই, ক্যামেরা নেই, সত্যি নেই, ক্যামেরা নেই। না না না, আমাদের কাছে কোনো ক্যামেরা নেই। যা। আর আমরা বেসমেন্টে কেন? আমার সঙ্গে কি করবে তুমি? আমাকে মেরে ফেলবে বাকিদের মতো? কিন্তু কিন্তু আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো। আমরা তোমার কি করব? কথাটা শেষ করতে পারল না মেয়েটি। তার আগেই তার মুখ শক্ত করে চেপে ধরল লোকটা। একটা পৈশাচিক হাসি হেসে ও বলে উঠল, চিন্তা করো না হানি, তোমার পরিবারের বাকিদের সঙ্গে খুব সুখে স্বর্গে বসবাস করবে তুমি। মুখ চেপে রাখা অবস্থায় ও মেয়েটিকে হির হির করে টেনে নিয়ে গেল বেসমেন্টের সিওয়েজ পাইপের দিকে। একটু আগেই সেখানে একটা হেম্প রোপ দিয়ে ফাঁস তৈরি করে রেখে এসেছিল লোকটা। সেই দড়ির ফাঁস মেয়েটির গলায় পরিয়ে সিওয়েজ পাইপে ঝুলিয়ে দিল মেয়েটির শরীর। দম বন্ধ হয়ে আসতে লাগলো মেয়েটার। এই দৃশ্য লোকটাকে ভীষণ আনন্দ দেয়। মাটিতে পা ছড়িয়ে বসে ধরফর করতে থাকা মেয়েটার শরীরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে ও। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. মেয়েটাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে লোকটা মনে মনে ভীষণ সন্তুষ্ট হলো। জানো, আমি না জানি না তোমার কষ্ট দেখে আমি এত সুখ কেন পাচ্ছি বলো তো? আচ্ছা, আমি কি ভুল করছি তাই না? কিন্তু এটা যে ভীষণ ভুল জেনেও আমি যে খুব শান্তি পাচ্ছি। শান্তি, এই শান্তি যে আমি বারবার পেতে চাই ডিয়ার, বারবার। তাহলে যা আমাদের অপার শান্তি দেয় তা কি কোনোদিন ভুল হতে পারে? বলো না, বলো। Humpty Dumpty sat on a wall. নমস্কার, আমি সোমাদিত্য। আপনারা শুনছেন ওয়ার্ল্ড ক্রাইম, যার সব চরিত্র কাল্পনিক নয়। আমাদের আজকের কাহিনী এমন এক নির্মম হত্যাকারীকে নিয়ে, যাকে আতঙ্কের প্রতিচ্ছবি বলা যেতে পারে। সে সাধারণ মানুষের বেশ ধরে অত্যন্ত শীতল মস্তিষ্কে মানুষকে হত্যা করত। সে অন্যের কাতর আর্তনাদে খুঁজে পেত বিকৃত যৌন তৃপ্তি।
মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়া আমেরিকার ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার বিটিকে। বি ফর বাইন্ড অর্থাৎ বাঁধন, টি ফর টর্চার অর্থাৎ অত্যাচার, এবং কে ফর কিল অর্থাৎ হত্যা। শিকারকে বেঁধে তার উপর পাশবিক অত্যাচার করে খুন করাই ছিল এই লোকটার প্যাটার্ন। এক এমন উন্মাদ অপরাধের কথা যাকে আদালত 10টি ধারাবাহিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে, যার অর্থ প্যারোল বা শর্ত সাপেক্ষ মুক্তির আবেদন করার আগে তাকে অন্তত 175 বছর কারাগারে কাটাতে হবে। আপনাদের এখন নিয়ে যাব মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যানসাসে। সেখানে দক্ষিণ মধ্য অংশে অবস্থিত একটি শহর উইচিটা। এই শহর বিখ্যাত ছিল ক্যানসাসের অন্যতম নিরাপদ ও শান্তিপ্রিয় এলাকা হিসেবে। এতটাই নিরাপদ যে এখানকার মানুষজন বাইরে বেরোনোর সময় বাড়ির দরজা পর্যন্ত আটকাতেন না। প্রতিবেশীদের মধ্যে ছিল পরিবার সুলভ সম্পর্ক। কিন্তু এই সমস্ত সমীকরণ পুরোপুরি বদলে যায় 1974 সালের পর, আর তার পিছনে ছিল একটি মাত্র নাম, দ্য বিটিকে কিলার। তাহলে চলুন গল্প শুরু করা যাক। ওয়ার্ল্ড ক্রাইমের নতুন পুরনো আরো অনেক এপিসোড শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে, ক্লিক করুন বেল আইকনে। 15 জানুয়ারি 1974, উইচিটার এক কনকনে ঠান্ডা শীতের সকাল। আকাশ আজ ঝকঝকে পরিষ্কার। 4-5 দিন আগে প্রবল তুষারপাত হয়ে গেছে, তাই আজ তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। এখন সকাল 8:30 বাজে। ওটেরো পরিবারের কনিষ্ঠতম সন্তান জয়ী ওটেরো তাদের বাড়ির পোষ্য কুকুর লুসির সঙ্গে ব্যাকইয়ার্ডে খেলা করছে। এখানে বাড়িগুলোর মাঝে কোনো ফেন্সিং নেই, এতটাই নির্ঝঞ্ঝাট একটা জায়গা যে কেউ আর ফেন্সিং করে টাকা খরচ করে না। জয়ী হাতে একটা ফ্রিসবি নিয়ে ছুঁড়ে দিচ্ছিল দূরে, আর লুসি সেটা মুখে করে তুলে আনছিল। কিন্তু হঠাৎই লুসি ফ্রিসবি ছাড়াই ফিরে এলো, আর এসেই জয়ীর 2 পায়ের মাঝখানে ঢুকে একটা কুই কুই আওয়াজ শুরু করতে লাগলো। কি হয়েছে সেটা বোঝার জন্য জয়ী অল্প ঝুঁকে ওর মাথায় হাত বোলাতে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে একটা আওয়াজ এলো। হ্যালো সান, গুড মর্নিং। জয়ী পেছন ঘুরেই বেশ ঘাবড়ে যায়। ও দেখতে পায় ওর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে একটা লোক। সে পরে আছে গাঢ় রঙের ভারী উইন্টার কোট, সাধারণ একটা মোটা প্যান্ট, তার মাথায় কালো টুপি আর হাতে চামড়ার দস্তানা। লোকটার হাতে পিস্তল দেখে ছোট্ট জয়ীর হৃদস্পন্দন মুহূর্তেই কয়েক গুণ বেড়ে যায়। তুমি কে? তোমার যে বন্দুক কেন? আমি একটা আঙ্কেল। তোমার মা আর দিদি ঘরে আছে তাই না? চলো আমরা ভেতরে যাই। হল্লা করো না কেমন? আমার হাতে যে বন্দুকটা আছে না, সেটা কিন্তু খেলনা নয়। কুকুরটা বড্ড চিৎকার করছে, ওকে এখানেই ছেড়ে দাও। ও একটু নিজের মতো খেলুক। চল চল, হ্যাঁ চল চল। কোনো কথা বলতে পারল না জয়ী। কুকুরটাকে বাইরে রেখে ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করলো ওরা দুজন। তখনও সেই পরিবার জানে না যে একটু আগেই এই লোকটা খুব শান্তভাবে ওদের বাড়ির পিছন দিক দিয়ে হেঁটে গিয়েছিল। তারপর নিচের দিকে ঝুঁকে খুব সন্তর্পণে টেলিফোনের তারটা ও কেটে দিয়েছে। ঘরের মধ্যে প্রবেশ করে লোকটা আশেপাশে চোখ বোলায়। যেরকম ভেবেছিল ঠিক সেরকমই আছে সবকিছু, কিন্তু সোফায় চোখ পড়তেই লোকটা থমকে যায়। ও দেখে লিভিং রুমের সোফায় বসে আছে জোসেফ ওটেরো, অর্থাৎ জয়ী ওটেরোর বাবা।
এটা তো হিসেবে ছিল না লোকটার। গত প্রায় 2 মাস ধরে ও মিস্টার ওটেরো স্ত্রী জুলি এবং কন্যা জোসেফিনকে ফলো করছিল। তাদের প্রতিদিনের জীবনযাপনের উপর আড়ালে নজর রাখছিল ও। লোকটা জানতো সকালবেলা এই সময়ে মিস্টার ওটেরো কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, কিন্তু আজ চোখের সামনে তাকে দেখতে পেয়ে হিসেব গুলিয়ে যায় লোকটার। কিন্তু সে জানে অপ্রস্তুত হলে চলবে না, তাই বন্দুক শক্ত করে উঁচিয়ে ধরে লোকটা বলল, স্যার, আপনার স্ত্রী এবং কন্যা সন্তানকে এখানে ডাকুন প্লিজ। আমি বিশেষ কোনো ক্ষতি করতে চাই না আপনাদের, কিন্তু তবুও আপনাকে জানিয়ে দিই, আমার এই যে .32 ক্যালিবার পিস্টল, এটা কিন্তু ফুললি লোডেড। তাই কোনো রকম চালাকি করা চলবে না, নইলে আমি, বুঝতেই পারছেন। কিছুক্ষণের জন্য যেন পাথর হয়ে গেলেন মিস্টার ওটেরো। তার মুখের উপর মুহূর্তেই ভয় দেখা দিল। হাত দুটো অজান্তেই সারেন্ডারের ভঙ্গিতে উপরে উঠে আসলো। আপনি কি প্লিজ 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 বন্দুকটা নামান। দেখুন, আমি একেই ভীষণ অসুস্থ। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পাঁজরের কয়েকটা হাড় ভেঙে যায় আমার, তাই। কি হলো গো? জোসেফের কথা শেষ হওয়ার আগেই ঘরের অন্যদিকে একটা পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকালো লোকটা। ঘরে প্রবেশ করেছেন মিসেস ওটেরো এবং তাদের কন্যা সন্তান জোসেফিন। চোখের সামনে অসুস্থ জোসেফের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে দুজনের শরীর ভয়ে অসাড় হয়ে পড়ে। একটু দূরে মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে 9 বছরের জয়ী। আতঙ্কে থরথর করে কাঁপছে ও। কে কে আপনি? এই তো গুড মর্নিং। মিসেস ওটেরো এসে পড়েছেন। মিসেস ওটেরো, এই দেখুন, এই দড়িটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই নিন, এই নিন। হ্যাঁ, আপনার স্বামীর হাত আর পা দুটো একটু বেঁধে ফেলুন প্লিজ, নয়তো এই বাচ্চাটাকে আমি গুলি করতে বাধ্য হব। হ্যাঁ। মানে কেন? কেন কিন্তু কিচ্ছু নয়, এখন শুধু আমি যা বলবো তাই আপনি করবেন, নয়তো। ছাড়ো ছাড়ো, লাগছে, আমার লাগছে। ছাড়ো। এবার ক্ষিপ্র গতিতে জয়ীর কলার ধরে হ্যাঁচকা টান মারে লোকটা। তারপর বন্দুকের নলটা ঠেকিয়ে দেয় বাচ্চাটার মাথায়। না না না, প্লিজ এমন করবেন না প্লিজ। এই বলে আতঙ্কে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন মিসেস ওটেরো। প্লিজ প্লিজ, আপনারা বুঝুন যে আমি মোটেই মজা করছি না। মিস্টার ওটেরোর হাত পা শক্ত করে বেঁধে ফেলুন, সঙ্গে আপনার মেয়েরও। কুইক কুইক প্লিজ প্লিজ, কুইক প্লিজ প্লিজ। জুলি প্লিজ, কিছু হবে না। ও যেটা বলছে সেটাই করো। মিসেস ওটেরো বুঝতে পারেন এই লোকটাকে বাধা দিয়ে কোনো লাভ নেই। কাঁপা কাঁপা হাতে তিনি দড়িটা তুলে নেন। তারপর কোনো মতে প্রথম গিট বাঁধতেই সেটা খুলে আসে। ভয়ে ভয়ে মিসেস ওটেরো একবার লোকটার দিকে তাকান। তার দৃষ্টি তখন হিমশীতল। মিসেস ওটেরো দ্বিতীয়বারের চেষ্টায় বেঁধে ফেলেন তার স্বামীর হাত এবং পা। জুলি প্লিজ, ডোন্ট ওয়ারি, যা বলছে তাই করো। যা বলছে তাই করো। প্লিজ কুইক প্লিজ। লোকটা এবার কোটের পকেট থেকে আরো একটা দড়ি বের করে ছুঁড়ে দেয় মিসেস ওটেরোর দিকে। তারপর বলে, এবার আপনার মেয়ের হাত পাটাও বেঁধে ফেলুন নাকি, তাড়াতাড়ি প্লিজ। মিসেস ওটেরো দড়িটা কুড়িয়ে নেন। তারপর বাঁধতে থাকেন নিজের মেয়েকে। কিছু হবে না মা, এই তো দেখো, আমি বাচ্চি খুলে দেবো। কিচ্ছু হবে না সোনা মা আমার। ওর 2 চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। জোসেফিনকে বাঁধা হয়ে গেলে আরেকটা দড়ি বের করে লোকটা। তারপর নিজেই বেঁধে ফেলে মিসেস ওটেরোকে। কাজ শেষ করে পাশে থাকা একটা চেয়ার টেনে নেয় লোকটা। তারপর ওটেরো পরিবারের দিকে মুখ করে বসে পড়ে ও। ওর চোখের সামনেই বেদনায় ছটফট করছে
চারটে শরীর। মুগ্ধ দৃষ্টিতে বেশ কিছুক্ষণ লোকটা তাকিয়ে থাকে সেদিকে। এই দৃশ্যটা দেখতে দেখতে উত্তেজনার প্রবাহ খেলে যায় ওর শরীরে। শোনো, টাকা পয়সা তোমার যা লাগবে তুমি তুমি নিয়ে যাও প্লিজ। আমার গাড়িটা ওই ব্যাকইয়ার্ডে আছে, নিয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ। আমার আমার এভাবে ভীষণ কষ্ট হচ্ছে। ও তাই তো দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, এই নিন এই নিন, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বালিশটা পিঠের তলায় রাখুন। দাঁড়ান ওয়েট ওয়েট ওয়েট, আমি রেখে দিচ্ছি। এই নিন, এতে কিছুটা আরাম পাবেন। আপাতত এর চেয়ে বেশি যে আমি কিছু করতে পারবো না মিস্টার ওটেরো। ও হ্যাঁ, টাকা পয়সা আপনি রাখুন, বরং আমার সব চাই না। হ্যাঁ আপনি রাখুন। তাহলে কি চাই তোমার? এক্স্যাক্টলি হোয়াট ডু ইউ ওয়ান্ট, ইউ বাস্টার্ড? লোকটার মুখে ফুটে ওঠে একটা শয়তানি হাসি। ধীর পায়ে ও এগিয়ে যায় মিসেস ওটেরোর দিকে। তার শরীরে শক্ত করে বাঁধা দড়ির উপর হাত বোলাতে বোলাতে অতি সাধারণভাবে লোকটা বলে, আমার কি চাই? আমার আপনার পোশাকটা চেয়ে দেবেন? না সরি, ভুল বললাম। না, আপনার নয়, আমার আসলে এবার ঘাড় ঘুরিয়ে লোকটা তাকায় জোসেফিনের দিকে। আসন্ন বিপদের আঁচ পেয়ে মিস্টার ওটেরো উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। You swine! You swine! Don't you dare! I will kill you! লোকটা এবার সজোরে লাথি মারে মিস্টার ওটেরোর বুকে। টাল সামলাতে না পেরে মিস্টার ওটেরো ছিটকে পড়েন সোফার পাশে। ভাঙা পাঁজরের যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। লোকটা তার কলার ধরে হ্যাঁচকা টান মারে, মুখের একেবারে সামনে নিজের মুখ নিয়ে গিয়ে বলে, আমাকে মারার হুমকি? হ্যাঁ, সারা শরীর বাঁধা থাকার পরেও এতটা দুঃসাহস দেখাতে নেই মিস্টার ওটেরো। আমাকে হুমকি দাও, ইউ সন অফ আ বিচ। এত সাহস তোমার? এবার দেখো আমি কি করি। এবার দেখো আমি। বলতে বলতেই কোটের পকেট থেকে কয়েকটা প্লাস্টিকের ব্যাগ বের করে লোকটা। ক্ষিপ্র গতিতে একটা ব্যাগ দিয়ে মিস্টার ওটেরোর মুখ ঢেকে দেয় ও, আর অন্য একটা দড়ি তার গলায় শক্ত করে পেঁচিয়ে দিয়ে বলে, Now you will see who wins and who loses. মুহূর্তেই মিস্টার ওটেরোর চোখে অন্ধকার নেমে আসলো, কিন্তু তিনি তখনও হার মানতে নারাজ। দাঁতের এক কামড়ে সেই প্লাস্টিক ফুটো করে ফেললেন মিস্টার ওটেরো। আর তা দেখে লোকটার মাথায় যেন আগুন জ্বলে উঠল। হাঁটু দিয়ে মিস্টার ওটেরোর বুকে ভীষণ জোরে একটা আঘাত করলো। টাল সামলাতে না পেরে মিস্টার ওটেরো এবার উল্টে পড়ে যান। তার মুখ দিয়ে বের হতে থাকে গো গো শব্দ। নো নো নো, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দাও, অসুস্থ। ওদিকে মিসেস ওটেরো বুঝতে পারেন এই লোকটা তাদের বাড়ি লুট করতে আসেনি। এ এক বদ্ধ উন্মাদ, কি করতে চায় নিজেই জানে না। তিনি আর কোনো উপায় না দেখে সাহায্যের জন্য চিৎকার করে উঠলেন। হেল্প হেল্প, somebody please help! চিৎকার শুনেই তার দিকে ছুটে যায় লোকটা এবং প্রবল আক্রোশে তার গলা চেপে ধরে। যন্ত্রণায় হাত পা ছুটতে থাকেন মিসেস ওটেরো। হাঁ করে নিঃশ্বাস নেবার চেষ্টা করেন, কিন্তু পারেন না। আর তার এই ছটফটানি দেখে লোকটা যেন পরম যৌন সুখ লাভ করে। আনন্দে তার চোখ বন্ধ হয়ে আসে। দাঁতে দাঁত চেপে মিসেস ওটেরোর গলায় চাপ বাড়াতে থাকে ও। ততক্ষণে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মিসেস ওটেরো জ্ঞান হারান। লোকটা ভাবে তিনি হয়তো মারা গেছেন। তাকে ওখানেই ফেলে রেখে লোকটা ফিরে আসে মিস্টার ওটেরোর কাছে।
এবার তার বুকের ওপর বসে আরো একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে তার মুখ চেপে ধরে ও। মিস্টার ওটেরোর শরীরটা কয়েকবার হাত পা ছুড়ে চিরকালের জন্য শান্ত হয়ে যায়। মিস্টার ওটেরোকে শেষ করে লোকটা এবার ফিরে তাকায় 9 বছর বয়সী জয়ীর দিকে। বড় বড় চোখ করে আতঙ্কিত দৃষ্টিতে জয়ী তাকিয়েছিল ওই লোকটার দিকে। ঠোঁট তিরতির করে কাঁপছে তার, যেন এরপর ঠিক কি হতে চলেছে সেটা ও বুঝতে পেরেছে। জয়ীর দিকে মুখ ফিরিয়ে কেবল একবার মুচকি হাসি হাসে লোকটা, তারপর এগিয়ে যায় তার দিকে। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's soldiers, all the king's men. তাকেও একইভাবে একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুখ ঢেকে খুন করে লোকটা। ওই এক রত্তি ছেলেটাকে মারতে একটুও হাত কাঁপে না ওর। এমন সময় মিসেস ওটেরোর জ্ঞান ফিরে আসে। চোখের সামনে নিজের সন্তানকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে তিনি সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হলো না। তার শরীর তখন হাল ছেড়ে দিয়েছে। No, God help us, please help us. Help. জয়ীকে শেষ করে লোকটা এবার গলা চেপে ধরল মিসেস ওটেরোর। মৃত্যুর আগে পর্যন্ত তিনি তাকিয়ে রইলেন নিস্তেজ হয়ে যাওয়া ছোট্ট জয়ীর শরীরের দিকে। তার চোখের কোণ ছাপিয়ে কয়েক ফোঁটা জল বের হয়ে এলো। একে একে পরিবারের 3 জনকে শেষ করে সবশেষে লোকটা চোখ ফেরালো জোসেফিনের দিকে। এমন বিভৎসতা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল জোসেফিন। লোকটা এবার প্ল্যান করতে লাগলো তার এই খেলায় নৃশংসতার মাত্রা আরো কিভাবে বাড়ানো যেতে পারে। ঠিক এই সময় ওর চোখ পড়ল বেসমেন্টের দরজার উপর। মুখে আবার সেই পৈশাচিক হাসিটা ফুটে উঠল তার। জোসেফিনকে কোলে তুলে সে ধীর পায়ে এগিয়ে গেল বেসমেন্টের দরজার দিকে, যেন কোনো শয়তান দরজা পার করে নরকে প্রবেশ করছে। এর পরের ঘটনার সমস্তটাই কাহিনীর শুরুতেই শুনেছেন আপনারা। দেখেছেন একটা মানুষ ঠিক কতটা বিকৃত মস্তিষ্কের হতে পারে। ঝুলতে থাকা জোসেফিনের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে চিত হয়ে শুয়ে পড়ে লোকটা। হাসি মুখে গুনগুন করে একটা গান ধরে ও। Couldn't put Humpty together again. ঘুমাও হানি, ঘুমাও। বিকেল 3:45 নাগাদ ওটেরো পরিবারের 3 সন্তান চার্লি, ড্যানি আর কারমেন স্কুল থেকে বাড়ি ফিরল। ঘরের দরজা খোলার আগে কোনো এক মজার বিষয় 3 ভাই ভীষণ হাসাহাসি করছিল। ওয়াও নাইস আমি তো আজকে বাড়িতে গিয়ে সবাইকে বলবো। চলো 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 চলো। ঘরের দরজাটা খোলা কেন রে? হ্যাঁ দেখি তো। বাড়ির সদর দরজা সবার আগে চার্লি খোলে এবং মুহূর্তেই তার মুখের হাসি মিলিয়ে যায়। বাবা, ড্যানি আর কারমেন চার্লির চিৎকারের কারণ বোঝার জন্য বাইরে থেকেই ঘরের ভেতরে উঁকি দেয়। তারা যে দৃশ্য দেখে তা দেখে তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়।
তিন ভাই দৌড়ে এসে সকলের বাঁধন খুলে দেবার চেষ্টা করে, কিন্তু সেই বাঁধন এতটাই শক্ত যে তারা কোনো মতেই খুলতে পারে না। ও ড্যানি ড্যানি দড়িটা খোলো, ধরো ধরো। খুলছে না। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে ছুটতে বেরিয়ে আসে চার্লি। প্রতিবেশীদের চিৎকার করে সাহায্যের জন্য ডাক দেয় সে। আমার আমার বাবা মা ভাইকে ওদেরকে বেঁধে, প্লিজ প্লিজ হেল্প সামবডি। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে এই ঘটনার প্রাথমিক তদন্তকারী হোমিসাইড ডিপার্টমেন্টের দক্ষ ডিটেকটিভ গ্যারি ক্যালডওয়েল এবং তার সঙ্গী বার্নি ড্রটস্কি ঘটনাস্থলে পৌঁছন। গ্যারি ক্যালডওয়েল প্রথমেই প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। আচ্ছা, এই যে 3 জন মৃত ব্যক্তি এবং 3টি ছেলে, টোটাল 6 জন সদস্যই পরিবারে? না না, আরও একটা মেয়ে আছে, জোসেফিন। ওই 11 বছরের কাছাকাছি বয়স হবে। তাকে তো কোথাও দেখলাম না, সে কি করে? তা তো ঠিক জানি না, তবে বেশিরভাগ সময় ওকে বাড়িতেই থাকতে দেখেছি। এই জোসেফিন তাহলে কোথায় গেল? বার্নি, ঘরের সমস্তটা ভালো করে চেক করা হয়েছে? হ্যাঁ স্যার, পুরোটাই চেক করেছি, কিন্তু মেয়ে এরকম তাকে তো কোথাও দেখতে পাইনি। ধর্ষণ, ডাকাতি বা অন্য কোনো কারণ চোখে পড়ছে? ডাকাতি হয়েছে বলে মনে হচ্ছে না, আর এমনি যা দেখলাম সেখানে যৌনতার সঙ্গেও কোনো যোগাযোগের চিহ্ন পেলাম না। ড্রাগ রিলেটেড কিছু হতে পারে কি? হতে পারে না তা নয়, মোটিভটা ঠিক কি বোঝা যাচ্ছে না বার্নি। এরকম একজন ফ্যামিলি ম্যানের সঙ্গে ড্রাগ, কি জানি। আমার মনে হচ্ছে এই জোসেফিন কোনো সুযোগ পেয়ে পালিয়েছে। তাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে অনেক কিছু জানা যেতে পারে। চলো আমরা ভেতরটা আরেকবার ভালো করে দেখি, চলো। ভিতরে ঢুকে ঘটনাস্থল খুব ভালো করে খুঁটিয়ে দেখতে শুরু করেন দুজনেই। আর ঠিক তখনই গ্যারির চোখ পড়ে লিভিং রুমের কোণের দরজাটার দিকে। বার্নি, এই দরজার পেছনে কি আছে দেখা হয়নি না? না, অ্যাকচুয়ালি দেখা হয়নি। প্রথমে এসে তো এই 3 জনকেই দেখতে পেলাম, তখন থেকে এই দিকটাতেই ব্যস্ত, ওই দিকটা আর দেখা হয়নি। চলো ওখানটা একবার দেখে আসি, চলো। হ্যাঁ চলুন স্যার। দরজা খুলে বেসমেন্টের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই তারা দেখতে পান সেই বীভৎস দৃশ্য। একটু আগে গ্যারির মনে যে অল্প আশার আলো দেখা দিয়েছিল, এই ঝুলন্ত বিবস্ত্র মৃতদেহ দেখে তা সম্পূর্ণভাবে নিভে গেল। তুমি বলছিলে না যৌনতার সঙ্গে কোনো লিঙ্ক নেই? এটা দেখার পরেও কি তোমার মতামত একই থাকবে বার্নি? না স্যার। এরপর পুলিশের ভিন্ন ভিন্ন বিভাগ ঘটনার বিভিন্ন দিক ধরে তদন্ত শুরু করে। সকলে বোঝার চেষ্টা করে এই নির্মমতার পেছনে হত্যাকারীর আসল মোটিভ কি। প্রতিশোধ, ড্রাগ সম্পর্কিত কিছু, নাকি শুধুমাত্র প্রবল যৌন আকাঙ্ক্ষা? কিন্তু এই সব কিছুর উত্তর জানতে পুলিশ বিভাগের এখনো অনেক দেরি। 1945 সালের 9 মার্চ কানসাসের পিটসবার্গে জন্ম নেয় ডেনিস লিন রেডার, আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। মা ডরোথিয়া মে রেডার এবং পিতা উইলিয়াম এলভিন রেডার। দিনের অধিকাংশ সময় তাদের কর্মজীবন নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকতেন ডেনিসের মা বাবা। এর ফলে ছোট থেকেই ডেনিসের প্রতি যথাযথ মনোযোগ তারা দিয়ে উঠতে পারেননি। বহু মনোবিজ্ঞানীরা মনে করেন সেই কারণেই ডেনিসের মধ্যে জন্ম নেয় অ্যাটেনশনের প্রবল চাহিদা। ক্রমেই সেই ক্ষুধা এতটাই সাংঘাতিক হয়ে ওঠে যে তার প্রভাব ডেনিসের সাধারণ চিন্তা ভাবনাতেও পড়ে। ওর মানসিকতা বিকৃত হতে থাকে। ডেনিস হয়ে ওঠে স্যাডিস্টিক সেক্সুয়াল ফ্যান্টাসি বা
পীড়নমূলক যৌন কল্পনা সম্পন্ন এক পিশাচ। তার বাহ্যিক শরীর ছিল এক স্বাভাবিক নাগরিকের, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল অত্যাচারে আনন্দ পাওয়া এক রাক্ষস। ডেনিস তখন কিশোর। একদিন তার এক বান্ধবী সাইকেল চালানোর সময় ব্যালেন্স হারিয়ে আছড়ে পড়ে মাটিতে। হাত পা ছড়ে যাওয়ার কারণে সেই বান্ধবী অসহায়ভাবে কাঁদতে থাকে। একটু দূরে দাঁড়িয়ে থাকা ডেনিস সাহায্যের জন্য এগিয়ে আসে না, তার বদলে সে দেখতে থাকে অসহায় এই নারী শরীরকে কষ্ট পেতে। জীবনে প্রথমবার নিজের শরীরে বিপুল উত্তেজনার আভাস পায় ডেনিস। তার মুখ অজান্তেই সামান্য হাঁ হয়ে যায়, গালের কষ বেয়ে লালা গড়িয়ে আসে। এরপর থেকে রাস্তার নানা ধরনের প্রাণীদের ধরে আনত ডেনিস। ঘন্টার পর ঘন্টা তাদের উপর নির্যাতন করে বিপুল সুখ পেতে আরম্ভ করল ও। সুযোগ পেলে ডেনিস প্রতিবেশীদের ঘরে উঁকি দিতে পিছু পা হতো না। লুকিয়ে লুকিয়ে মহিলাদের কাপড় বদলানো দেখত। এতে ওর যৌন ক্ষুধা সাময়িকভাবে নিবারিত হতো। এই যৌন আকাঙ্ক্ষাই ওকে পরবর্তীকালে গড়ে তুলেছিল একজন কোল্ড ব্লাডেড মার্ডারার হিসেবে। 4 এপ্রিল 1974। কলিং বেলের শব্দ শুনে দরজা খোলেন পাওলা ডেটস। বাইরে দাঁড়িয়ে তার স্বামী ডেনিস লিন রেডার। নিঃশব্দে ঘরে প্রবেশ করল ডেনিস। ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। কয়েক মাস আগে চাকরি হারিয়েছে ও। তারপর থেকেই প্রায় প্রতিদিন সকালে ও বেরিয়ে পড়ে নতুন কাজের সন্ধানে। আজও ওর ক্লান্ত অভিব্যক্তি দেখে পাওলা বুঝতে পারল কোনো ভালো খবর নিয়ে বাড়ি ফিরতে পারেনি ডেনিস। ঘরে ঢুকে চেয়ার টেনে কিছুক্ষণ চুপ করে বসে থাকে ও। পেছন থেকে পাওলা এগিয়ে এসে আলতো হাত রাখে ডেনিসের ঘাড়ে। চিন্তা করো না ডিয়ার, সব ঠিক হয়ে যাবে। এটা একটা খারাপ সময় চলছে, কেটে যাবে, বিশ্বাস করো। তোমার মতো ভালো মানুষের সাথে কোনো দিন কিচ্ছু খারাপ হতে পারে না। মন খারাপ করো না, কেমন? যাও ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে ডিনারটা টেবিলে নিয়ে আসি। ব্রায়ান কি করছে? সারাদিনের অনেক খাটাখাটনির পর স্যার এখন ফাইনালি ঘুমোচ্ছেন। তুমি ফ্রেশ হয়ে এসো, তার ব্যাপারে অনেক কিছু বলার আছে। হ্যাঁ, শেষ হয়েছে। আর কোনো কথা বলে না ডেনিস। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে যায়। ওর অবস্থা দেখে মায়া হয় পাওলার। ডেনিস যখন ফ্রেশ হয়ে আসে তখন টেবিলের উপর খাবার রাখা। পাওলা টেলিভিশনের দিকে তাকিয়ে বসে আছে। টেলিভিশনে দেখা যাচ্ছে এক ব্যক্তির পেন্সিল স্কেচ। মুখটা যদিও বেশ অস্পষ্ট। ব্যাকগ্রাউন্ডে চলছে ক্যাথরিন ব্রাইট নামক এক 21 বছর বয়সী তরুণীর হত্যার খবর। ক্যাথরিনের ভাই যে সরাসরি মুখোমুখি হয়েছিল তার দিদির হত্যাকারীর সঙ্গে, তার দেওয়া জেনারিক ব্যাখ্যার উপর নির্ভর করে স্কেচ আর্টিস্ট অপরাধীর যে মুখ এঁকেছে সেই ছবিটাই টেলিভিশনে দেওয়া হচ্ছে। এই স্কেচ দেখে লোকটাকে শনাক্ত করা প্রায় অসম্ভব। টিভি স্ক্রিনে সেই ব্যক্তিকেই ভালো করে দেখছিল পাওলা। ডেনিসকে ডেকে ও বলল, এই শুনেছো, ক্যাথরিন ব্রাইট নামের একটি মেয়ের মার্ডার হয়েছে আজ। দেখো দেখো, এইটা সেই হত্যাকারীর ছবি। দেখো কি অদ্ভুত। যদিও ছবিটা খুব জেনারিক, তবুও লোকটাকে একটু একটু তোমার মতো দেখতে না? হঠাৎ স্ত্রীর মুখে এমন কথা শুনে কপালে অল্প ভাঁজ পড়ল ডেনিসের। এগিয়ে গিয়ে আলতো করে পাওলার কাঁধে হাত রাখল ও। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো ডিয়ার, চলো ডিনার করে নি, এসো। এবার দুজনে একসঙ্গে খাবার টেবিলে গিয়ে বসল। জানো আজ কি করেছে ছেলেটা? উফ। পাওলা ইতিমধ্যেই তাদের 2 মাসের পুত্র সন্তান ব্রায়ান সারা দিন ঠিক কতখানি দুষ্টুমি করেছে এবং তার জন্য পাওলাকে ঠিক কতটা
হয়রান হতে হয়েছে সেই সবের বর্ণনা দিতে শুরু করেছে। ডেনিস নিঃশব্দে খাবার খাচ্ছে আর মাথা নাড়াচ্ছে। ওপাশে টিভিটা তখনও চলছে। সেদিকে এক ঝলক দেখে নেয় ডেনিস। না, তার ছবিটা আর স্ক্রিনে নেই। অন্যদিকে পাওলা সাগ্রহে হাত নাড়িয়ে নাড়িয়ে তাদের সন্তানের কর্মকাণ্ডের আদুরে অভিযোগে ব্যস্ত। ডেনিস বুঝতে পারে হত্যাকারীর মুখের সঙ্গে ডেনিসের মুখের মিলের কথাটা পাওলা ততটা গুরুত্ব দিয়ে বলেনি। পাওলার কোনো ধারণা ছিল না তার স্বামী ঠিক কতখানি বিকৃত মস্তিষ্কের। তার চোখে ডেনিস ছিল এক নিতান্ত ভদ্র ও দায়িত্ববান মানুষ। ডেনিস আর পাওলার কথা শুনছিল না। ও ভাবছিল ক্যাথরিনকে খুন করার সময়টা। সেটা ভাবতে ভাবতে ওর ভিতরের সেই বিকৃত যৌন লালসা যেন মাথা চারা দিয়ে উঠছিল। ক্যাথরিন ব্রাইটকে খুন করার আগে ডেনিস বেশ কিছুদিন তাকে ফলো করে। খুনের আগে শিকারকে ফলো করা আর তার ব্যাপারে যথাসম্ভব তথ্য সংগ্রহ করা ছিল ডেনিস রেডারের খুনের অন্যতম প্যাটার্ন। ডেনিসের মনে পড়ছিল ঠিক সেই সময়টা যখন ক্যাথরিন এবং তার ভাই কেভিন নিজের বাড়িতে ঢুকেছিল। ওদের কোনো ধারণাই ছিল না ঠিক কি বিপদ ঘরের ভিতর ঘাপটি মেরে বসে আছে। ডেনিসকে প্রথম দেখতে পেয়ে কি ভয়টাই না পেয়েছিল মেয়েটা। সে কথা ভাবলেই এখনো ডেনিসের মুখে হাসি ফুটে ওঠে। ক্যাথরিন বলেছিল, কে আপনি? আমার ঘরে কি করছেন? ডোন্ট মুভ, ডোন্ট প্লিজ, ডোন্ট শাউট অ্যান্ড ডোন্ট মুভ, প্লিজ। একটু নড়লে আমি গুলি করবো তোমাদের। আমি একজন সামান্য লোক। আমার শুধু টাকা আর তোমাদের গাড়িটা লাগবে, ব্যাস, দ্যাটস ইট। আমাদের কাছে টাকা নেই, বিশ্বাস করুন। শাট আপ! বেশি কথা বলো না, প্লিজ ডোন্ট মেক মি শাউট। আমি বারবার শোনো, শুধু আমি যা বলবো তাই করবে তোমরা। চলো ভেতরের ঘরে চলো, কেমন? হারিয়া, প্লিজ, কুইক, কেমন? ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। কেভিনকে গান পয়েন্টে রেখে সে বাধ্য করেছিল ক্যাথরিনকে একটা চেয়ারে ভালো করে বেঁধে ফেলতে। নাইস, ভেরি নাইস। আরেকটু শক্ত করে বাঁধো, পারফেক্ট। ক্যাথরিন, তোমার সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, শোনো, দড়ির নটগুলো যেন একদম টাইট হয়, ওয়াটার টাইট। তোমার ফর্সা চামড়ার উপর লাল লাল দাগ হয়ে যাবে, তবে তো ভালো লাগবে দেখতে। কেন এমনটা করছেন? আমাদের কাছে সত্যিই টাকা নেই। আমার গাড়িটা আমার বাবার গিফট করা। প্লিজ আমার সঙ্গে এমন করবেন না, প্লিজ ডোন্ট। উপস, আমি সরি, আই ওয়াজ লাইং। আমি মিথ্যা কথা বলছিলাম। তোমার গাড়ি বা টাকা কিছুই আমার চাই না, কিছু চাই না। কিছুই চাই না? তাহলে এসবের মানে কি? বলবো না। তোমায় কেন বলবো? তবে হ্যাঁ, ক্যাথরিনকে বলতে পারি, ওর জানার পুরো অধিকার আছে। ক্যাথরিন, তুমি আজ একে কেন নিয়ে এলে বলো তো? অন্যদিন তো একাই বাড়ি ফেরো। আমি ভেবেছিলাম তোমায় এমন কিছু মুহূর্ত গিফট করব যা সারা জীবন তোমার মনে থাকবে। তোমার ভুলের জন্য আজ এই ছেলেটাকেও প্রাণ হারাতে হবে। কি দরকার ছিল ওকে আনার? না। লোকটার শেষের কথাগুলো যেন কাঁটার মতো বিঁধেছিল কেভিন আর ক্যাথরিনের বুকে। ফ্যাকাশে মুখ করে দুই ভাই বোন একে অপরের দিকে তাকিয়েছিল। তারপর সবাইকে চমকে দিয়ে হঠাৎ ক্যাথরিন চিৎকার করে উঠল, কেভিন রান! ক্যাথরিনের চিৎকার শোনা মাত্রই কেভিন কোনো কিছু না ভেবে উল্টো দিকে ছুটতে শুরু করে। তাকে পালাতে দেখে ডেনিস বন্দুক চালিয়ে দেয়। গুলি তার পায়ে গিয়ে লাগে এবং মাটিতে পড়ে যায় কেভিন। না, কেভিন, ওকে ছেড়ে দিন প্লিজ, ওকে ছেড়ে দিন ওকে। ডেনিস কোনো কথা না বলে ক্যাথরিনের দিকে এগিয়ে যায়। তারপর ক্যাথরিনের গলা থেকে তার স্কার্ফটা খুলে জোর করে তার মুখে ঠেসে ভরে দেয় সেটাকে। চুপ করে বসো, কেমন? এক্ষুনি এসছি।
ক্যাথরিন চিৎকার করার প্রবল চেষ্টা করে, কিন্তু তার আওয়াজ ঢাকা পড়ে যায়। এরপর ডেনিস এগিয়ে যায় যন্ত্রণায় ছটফট করতে থাকা কেভিনের দিকে। তারপর তার চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে যায় অন্য ঘরে। আর ঠিক এর পরেই ঘটনা মোড় নেয় এক অন্যদিকে। হঠাৎ ডেনিসকে চমকে দিয়ে কেভিন তার জামা ধরে হ্যাঁচকা টান মারে। তাল সামলাতে না পেরে ডেনিস পড়ে যায় মাটিতে, আর তখনই কেভিন ঝাঁপিয়ে পড়ে ডেনিসের ওপর। দুজনের মধ্যে মারাত্মক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কেভিন তার সব ক্ষমতা কাজে লাগিয়ে ডেনিসকে কাবু করার চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে ডেনিস ততক্ষণে বন্দুক উঁচিয়ে গুলি চালিয়ে দিয়েছে। সেই গুলি কেভিনের কাঁধের পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হতে দেখে খুন চড়ে যায় ডেনিসের মাথায়। আবার ফায়ার করেও। এবার গুলি গিয়ে লাগে কেভিনের ঠোঁটে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে কেভিন। দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে সে। ডেনিস হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ায়। তারপর কেভিনের দিকে লক্ষ্য করে প্রচন্ড ঘেন্নায় থুতু ছেটায়ও। কিন্তু ডেনিস খেয়াল করে না যে থুতু কেভিনের মুখ স্পর্শ করতেই তার ভুরুটা কেঁপে ওঠে। কেভিন মারা যায়নি, সে শুধু মারা যাওয়ার অভিনয় করছিল। ডেনিসের চালানো গুলি কেভিনের খুলির হাড় ভেদ করে ঘিলু অবধি পৌঁছতে পারেনি, আর সেই কারণেই কেভিন জীবিত ছিল। তবে ডেনিস আর সেই ঘরে সময় নষ্ট করল না। পাশের ঘরে গিয়ে ক্যাথরিনের সামনে দাঁড়ালো। মেরে ফেলেছি তোমার ভাইকে, একেবারে শেষ করে ফেলেছি। খুব লাফাচ্ছিল। সাইলেন্সড হিম ফর গুড, পুরোপুরি শান্ত করে দিয়েছি। কথাটা শুনে ক্যাথরিনের শরীর যেন পাথর হয়ে যায়। চোখের সামনে ভাইয়ের মুখটা ভেসে ওঠে তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। ক্যাথরিনের এই কষ্ট আরো উপভোগ করতে শুরু করে ডেনিস। ওর মুখের ভেতর থেকে স্কার্ফটা বের করে দেয়। শয়তান, শয়তান, আমি ছাড়বো না তোকে, ছাড়বো না। একবার আমার হাতটা শুধু তুই খুলে দে, একবার খুলে দে। বাঁধন ছাড়ানোর জন্য হিংস্র পশুর মতো ছটফট করতে শুরু করে ক্যাথরিন। ডেনিস শান্ত হয়ে ক্যাথরিনের সামনে বসে থাকে কিছুক্ষণ। শিকারের এমন অসহায়তা ডেনিসের ভীষণ প্রিয়। কি চাস তুই? আমার হাতটা খুলে দে বলছি, শয়তান। হঠাৎ তারা দুজনেই শুনতে পায় বাড়ির বাইরে কেউ একজন চিৎকার করছে। হেল্প! সামওয়ান প্লিজ হেল্প! আমাদের ঘরে একটা লোক আমাদের মারার চেষ্টা করছে। আমার উপর গুলি চালিয়েছে। কেউ বাঁচাও! আমার দিদি ঘরে, প্লিজ সামওয়ান হেল্প! কেভিন মরেনি, শুয়োরের বাচ্চা মরেনি। ডেনিস বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। তাকে বোকা বানিয়ে কেভিন পালাতে সক্ষম হয়েছে। যে কোনো মুহূর্তে প্রতিবেশীরা চলে আসতে পারে এখানে। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। ক্যাথরিনকে শ্বাসরোধ করে মারার কোনো সুযোগ বা সময় তার কাছে আর নেই। তাকে কষ্ট পেতে দেখার দৃশ্য উপভোগ করবে এমন ইচ্ছা ডেনিসের বহুদিন ধরেই ছিল, কিন্তু ওর সেই যৌন স্পৃহা পূর্ণতা পাবে না ভেবেই প্রচন্ড মাথা গরম হয়ে ওঠে ডেনিসের। মুহূর্তেই সঙ্গে করে আনা একটা ছুরি ও বসিয়ে দেয় ক্যাথরিন ব্রাইটের শরীরে। এক, দুই, তিন, চার, পরপর 11 বার তার শরীরে ছুরি দিয়ে আঘাত করে ডেনিস।
ক্যাথরিনের শরীর ছাপিয়ে গরম রক্ত ছিটকে লাগে ওর মুখে। এই আনন্দ তো নেহাত কম নয়। এতেও যে পরম সুখ পায় ডেনিস, তার মুখে ফুটে ওঠে বিকৃত তৃপ্তির প্রতিফলন। পুলিশ যখন কেভিনের সঙ্গে যোগাযোগ করে, তখন কেভিন বলেছিল অপরাধীর বয়স 30-এর কাছাকাছি, গায়ের রং ফর্সা, ওজন 180 পাউন্ডের বেশি না, চোখের মধ্যে এক অদ্ভুত হিংস্রতা। হত্যাকারীর এমন অতি সাধারণ বর্ণনা থেকে অপরাধীর স্কেচ বানানো তখনও সম্ভব হয়ে ওঠেনি। অক্টোবর মাস 1974 সাল। উইচেটের প্রতিটি খবরের কাগজ ও নিউজ চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে কয়েক মাস আগে ঘটে যাওয়া ওটেরো পরিবারের হত্যাকারীর ধরা পড়ার খবর। সাধারণ মানুষের উচ্ছ্বাস তখন দেখার মতো। উইচেটা পুলিশ তখন সদ্য গ্রেফতার করেছে সেব্রিং ব্রাদার্সকে। প্রাথমিকভাবে তাদের গ্রেফতার করা হয়েছিল বাচ্চাদের সঙ্গে অনৈতিক কাজকর্মে লিপ্ত থাকা এবং পর্নোগ্রাফির অপরাধে, কিন্তু পরে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছে তারা স্বীকার করে ওটেরো পরিবার হত্যার জন্য তারাই দায়ী। এই খবর ডেনিসের চোখ এড়ায় না। যে অপরাধ সে নিজে হাতে করেছিল তার পাবলিসিটি অন্য কেউ নিয়ে যাচ্ছে, এটা কোনো মতেই মেনে নিতে পারে না ডেনিস। আর ঠিক সেই কারণেই ক্যানসাসের দৈনিক সংবাদপত্র দ্য উইচিটা ইগলের কাছে এক নামহীন টাইপ করা চিঠি এসে পৌঁছয়। শুনুন, করদাতাদের অর্থ এবং আপনাদের সময় দুটোই বাঁচানোর উদ্দেশ্যে আমি এই চিঠি লিখছি। ওটেরো হত্যাকাণ্ডের ঘটনায় যে 3 জনকে আপনারা হেফাজতে রেখেছেন, তারা শুধু পাবলিসিটি পাওয়ার লোভে সব মিথ্যা কথা বলছে। তারা এ ব্যাপারে কিছুই জানে না। আমি জানি, কারণ আমি একাই করেছি কাজটা। আমি মেরেছি তাদের। এতে অন্য কারো কোনো সাহায্য ছিল না। কারো সঙ্গে এই নিয়ে কোনো আলোচনা বা পরিকল্পনাও হয়নি। আপনারা কিছু জানতে চাইবেন না? কি আচ্ছা, আমি বলছি, বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের। এরপর চিঠির বাকি অংশ জুড়ে বিশদভাবে লেখা ছিল সেদিন ওই বাড়িতে ঠিক কি কি হয়েছিল, কোন সদস্য কি রঙের জামা পরেছিল, কাকে সে কিভাবে বেঁধে রেখেছিল এবং শেষমেশ প্রত্যেককে সে কিভাবে হত্যা করে। তার নির্ভুল খুনের বর্ণনায় খবরের কাগজের লোকেদের এবং পুলিশের গা শিউরে ওঠে এবং একই সঙ্গে তারা নিশ্চিত হয় এটাই আসল অপরাধীর পাঠানো চিঠি। চিঠির শেষ অংশে লেখা ছিল, পুনশ্চ যেহেতু যৌন অপরাধীরা তাদের ধরন বদলায় না কিংবা স্বভাবগত কারণেই বদলাতে পারে না, তাই আমিও আমার পদ্ধতি বদলাবো না। আমার পরিচয়ের সাংকেতিক শব্দ হচ্ছে BTK, বাইন্ড, টর্চার এন্ড কিল। শিকারকে প্রথমে বাঁধো, তারপর নির্যাতন করো এবং তারপর তাকে হত্যা করো। আমার পরবর্তী শিকারদের ক্ষেত্রেও এই একই পদ্ধতি ব্যবহৃত হবে। রিগার্ডস। এরপর উইচিটা পুলিশ সেব্রিং ব্রাদার্সকে ছেড়ে দিতে বাধ্য হয়। তাদের ওটেরো পরিবার হত্যা সম্পর্কে ডিটেলসে কয়েকটা প্রশ্ন করতেই পুলিশের সামনে পরিষ্কার হয়ে যায় সবকিছু। আবারও শুরু হয় ওটেরো পরিবারের আসল হত্যাকারীর খোঁজ। টানা 2 বছর তদন্ত চলার পরেও যথাযথ সাক্ষী ও প্রমাণ না থাকার কারণে পুলিশ অপরাধীকে ধরতে পারে না। ঠিক এই সময় 1976 সালে উইচিটা পুলিশের নতুন চিফ হয়ে যোগ দেন 36 বছর বয়সী সুদক্ষ অফিসার রিচার্ড লামনিয়ান। জয়নিং এর দ্বিতীয় দিনেই এক জরুরি মিটিং এর আয়োজন করেন তিনি। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ওটেরো হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তকারী ডিটেকটিভ গ্যারি ক্যান্ট্রেল এবং বার্নি ড্রোয়ার্সকি। গত 2 বছর ধরে যখন ওটেরো পরিবারের হত্যাকারীর কোনো বিশেষ খোঁজ পাওয়া যায়নি, তখন আমার মনে হয় এই অপরাধী বাইরের কেউ নয়, খুব সম্ভবত সে উইচিটারই কোনো বাসিন্দা। এখনো অবধি আমাদের কাছে অপরাধস্থলের বিভিন্ন তথ্য থাকলেও এই চিঠি ছাড়া হত্যাকারীর কোনো তথ্যই আমাদের কাছে নেই। একটা সাক্ষী পর্যন্ত নেই। আচ্ছা,
ওই বছরেই আরও একটা খুন হয়েছিল না, যার ভাইকে খুনি কপালে গুলি করেছিল? কি বেশ নাম? স্যার ক্যাথরিন ব্রাইট স্যার, আর ওর ভাইয়ের নাম কেভিন ব্রাইট। ইয়েস কারেক্ট, ক্যাথরিন ব্রাইট। ওর মৃত্যুর জন্য কি এই বিটিকে দায়ী? স্যার সেটা আসলে আমাদের কাছে পরিষ্কার নয়। ওটেরও পরিবারকে বেঁধে রেখে শ্বাসরোধ করে মারা হয়েছিল, এই ক্যাথরিনকেও বেঁধে রাখা হয়েছিল, কিন্তু তাকে হত্যা করা হয় ছুরির আঘাতে। খুব সম্ভবত ওটেরো পরিবারকে বাঁধার দড়ি ও প্লাস্টিক ব্যাগ খুনি নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল, কিন্তু ক্যাথরিনকে বাঁধা হয় তার ঘরের দড়ি দিয়ে। বেসমেন্টে জোসেফিনের ঝুলন্ত বস্ত্রহীন দেহ আমি প্রথম আবিষ্কার করি, কিন্তু ক্যাথরিনের ক্ষেত্রে তেমনটা ছিল না। ওর জামা কাপড় স্বাভাবিক ছিল এবং দেখে মনে হয়নি এক্ষেত্রে যৌন চাহিদার সঙ্গে খুনের কোনো সম্পর্ক ছিল। কেভিন জানায় লোকটা শুধু তাদের টাকা ও গাড়ি চেয়েছিল। কিছুটা সাদৃশ্য থাকলেও এই দুটো যে একই খুনির কাজ সেটা নির্দিষ্টভাবে বলা যায় না স্যার। কেভিন ও তার দিদি একসঙ্গেই বসবাস করতো এখানে? না স্যার, ক্যাথরিন এখানে একাই থাকতো। কেভিনের আসা যাওয়া তেমন একটা ছিল না বললেই চলে, ওই বছরে দু একবার। ও হ্যাঁ, আরও একটা ব্যাপার আছে। খুনের দিন ওটেরো পরিবারের টেলিফোনের লাইনটা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু ক্যাথরিন ব্রাইটের টেলিফোনের লাইনটা কাটা হয়নি। সেটা যদি হতো তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম। তাহলে খুব সম্ভবত এই খুনটাও বিটিকের দ্বারাই ঘটানো। স্যার কিছু মনে না করলে জানতে পারি আপনি এই সিদ্ধান্তে কিভাবে পৌঁছচ্ছেন? দেখো, আমার ধারণা বিটিকে এই খুনের সময় এক্সপেরিমেন্ট করছিল, ইচ্ছাকৃতভাবে তার প্যাটার্নের বদল। ঠিক যে কারণটা তুমি বললে, টেলিফোন লাইন কাটা থাকলে এইটা দেখেই সিদ্ধান্তে আসা যেত। কিন্তু হতে পারে কেলারও ঠিক এটাই ভেবেছে, তাই না? অন্যদিকে তার ধারণা হয়তো ছিল ক্যাথরিন একা থাকে, কিন্তু সেদিন কেভিন এসে পড়ায় তার পরিকল্পনা ভেস্তে যায়। হয়তো সে এবারও শ্বাসরোধ করেই মারবার প্ল্যান করেছিল, কিন্তু তাড়াহুড়োতে ক্যাথরিনকে সে ছুরি দিয়ে মারতে বাধ্য হয়। হ্যাঁ স্যার, হতেই পারে। আর খুনি যে ভিকটিমদের রেগুলারলি স্টক করতো সেটা তো প্রথম খুনের সময় থেকেই বোঝা গেছে। কাজেই ওই সময় কেভিন চলে আসবে সেটা ও ভাবেনি। গ্যারি চিঠিতে বিটিকে উল্লেখ করেছিল সে পরবর্তী শিকারের ক্ষেত্রেও এই একই পদ্ধতি ব্যবহার করবে, যদিও আমি প্রায় নিশ্চিত যে এই খুনি এখানকারই কেউ। কিন্তু তবুও আমি চাই তুমি এবং অন্যান্য গোয়েন্দারা উইচিটার আশেপাশের শহরগুলোতেও গোপনভাবে খোঁজ নাও, জানার চেষ্টা করো এই একই পদ্ধতিতে শেষ কয়েক বছরে সেখানে কোনো খুন হয়েছে কিনা। রিচার্ড ল্যামানিয়ানের কথা মতো খোঁজ নিয়ে জানতে পারা যায় তার ধারণাই সঠিক। আশেপাশের কোনো শহরে এই একই পদ্ধতি ব্যবহার করে কাউকে হত্যা করা হয়নি। তদন্তের এই পর্যায়ে এসেও পুলিশের পক্ষে আসল অপরাধীকে শনাক্ত করা বেশ কঠিন ছিল। পুলিশ তখনও দিন রাত এক করে বিটিকের খোঁজ চালিয়ে যেতে থাকে। 17 মার্চ 1977। শীতের হাড় কাঁপানো কনকনে হাওয়া ততদিনে বিদায় নিয়েছে, কিন্তু রাস্তার দুপাশে সারি সারি কমন হ্যাকবেরি গাছের ডালে তখনও পাতা আসেনি। রাস্তা দিয়ে একটা ব্রিফকেস হাতে রাগে গজগজ করতে করতে হেঁটে চলেছে ডেনিস লিন রেডার। আজ বহুদিন পর শিকারে বেরিয়েছিল ও, কিন্তু সকাল থেকে এই বেলা 12টা পর্যন্ত অপেক্ষা করার পরেও সেই মহিলা ঘরে ফেরেনি। ঠিক এই সময় ডেনিস লক্ষ্য করল অদূরে গুটি গুটি পায়ে কিছু খাবার আর ওষুধ হাতে হেঁটে চলেছে এক বছর 5 বাচ্চা। সময় নষ্ট না করে তার দিকে দ্রুত গতিতে পা বাড়ায় ডেনিস। হ্যালো সান। ইয়েস। পিছন থেকে কেউ ডাকতেই ঘুরে দাঁড়ায় সেই বাচ্চাটা। সে দেখতে পায় তার বেশ কাছে দাঁড়িয়ে আছে এক অজানা ব্যক্তি। তুমি ফ্রেডরিক না? না, আমি স্টিভ রেলফোর্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হয়তো ভুল চিনেছি। তো স্টিভ, তুমি একা একা কোথায় যাচ্ছ? আমার মায়ের শরীরটা ভালো নেই, ওষুধ আর এই স্যুপ নিয়ে যাচ্ছি। তুমি নিয়ে যাচ্ছ কেন? তোমার বাবা কোথায়? আমার বাবা নেই। শেষের কথাটা বলে মুখ ফিরিয়ে স্টিভ বাড়ির দিকে রওনা দেয়। অপরদিকে ডেনিসের মুখে ফুটে উঠেছে এক নির্দয় হাসি। হাতের সামনে এত বড় সুযোগ পেয়ে ডেনিস আর নিজেকে আটকে রাখতে পারে না। দ্রুত হেঁটে গিয়ে
স্টিভের সঙ্গে পা মেলায় সে। আচ্ছা 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 স্টিভ, শোনো না, তুমি বললে না তো তোমার মায়ের কি হয়েছে? জ্বর আর বমি হচ্ছে বারবার। ওহো, তো তুমি কোন ওষুধ নিয়ে যাচ্ছ মায়ের জন্য? ওই তো মা ওষুধগুলো লিখে দিল, সেই কাগজটা নিয়ে গিয়ে দোকানে দিলাম, ওরাই দিয়ে দিল। আমাকে দেখাবে একবার ওষুধগুলো? হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ায় স্টিভ, ঘাড় উঁচিয়ে ডেনিসের মুখের দিকে তাকায়। ও দেখে ডেনিসের মুখে লেগে থাকা হাসিটা এখনো মিলিয়ে যায়নি। ওকে আশ্বস্ত করে ডেনিস বলে, চিন্তা করো না, চিন্তা করো না, আমি একজন ডাক্তার। ফ্রেডরিকের বাড়ি যাচ্ছিলাম ওর বাবার শরীরটা ভালো নেই বলে। তুমি আমায় দেখাও তো কোন কোন ওষুধগুলো নিয়েছো। প্রয়োজনে না এই ব্রিফ কেসে থাকা কয়েকটা ওষুধ তোমায় আমি দিয়ে দেবো, কেমন? দেখাও। আর কোনো কথা বলে না স্টিভ, হাত উঁচিয়ে ওষুধগুলো মেলে ধরে ডেনিসের সামনে। এই ওষুধে তো কিছুই হবে না স্টিভ, তোমায় তো ভুল ওষুধ দেওয়া হয়েছে। হ্যাঁ, ভুল ওষুধ? হ্যাঁ, আচ্ছা শোনো, এক কাজ করো, আমায় তোমার বাড়ি নিয়ে চলো। আমি যেহেতু ডাক্তার, তোমার মাকে একবার দেখেও নেবো আর আমার কাছে থাকা ওষুধও দিয়ে দেবো, কেমন? ফ্রেডরিকের বাড়ি না হয় তারপর যাবো, চলো। এরপর ছোট্ট স্টিভের সঙ্গে ডেনিস তাদের বাড়ির দিকে রওনা দেয়। কথায় কথায় ও জানতে পারে তার মায়ের নাম শার্লি ভায়ান রেলফোর্ড। তারা দুই ভাই, স্টিভ আর বাড। তাদের একটা ছোট বোনও আছে, নাম স্টেফানি। একটু পরেই স্টিভের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো ওরা। তারপর দুজনেই প্রবেশ করলো ঘরের ভিতর। ভিতরে ডেনিস দেখতে পেল অসুস্থ অবস্থায় শুয়ে আছে শার্লি ভায়ান। শার্লি এক অপরিচিত মানুষকে ঘরে ঢুকতে দেখেই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আপনি কে? কথাটা বলে জিজ্ঞাসু চোখে শার্লি তাকায় স্টিভের দিকে। স্টিভ কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই পকেট থেকে বন্দুক বের করে ডেনিস। কি? আমি একজন ছোটখাটো ক্রিমিনাল আর কি। আপনার বাড়িতে ডাকাতি করতে এসেছি। চিৎকার করবেন না, করলে সবার আগে আপনার বাচ্চাগুলো প্রাণ হারাবে। হ্যাঁ, কথাটা বলে স্টিভের দিকে বন্দুক তাক করে ডেনিস। ও মাই গড! আচমকা এমন ঘটনায় স্টিভ থতমত খেয়ে যায়। আঙ্কেল, একদম চুপ স্টিভ, একদম চুপ। আমি ডাক্তার না, কিন্তু তাও তোমার মাকে পুরোপুরি সারিয়ে দেবো, দেখো কেমন? বিশ্বাস করুন, আমাদের কাছে টাকা নেই। হ্যাঁ। সত্যি বলছি, হ্যাঁ। আমি সিঙ্গেল মাদার, খুব কষ্টে সংসার চলে। ওহো, প্লিজ প্লিজ আমার বাচ্চাদের কিছু করবেন না। আচ্ছা করবা। প্লিজ, আমার কাছে সত্যিই কিছু নেই। ওহো, সেটা পরে দেখছি, প্লিজ। শুনুন, সবার আগে ওখানে একটা বাথরুম দেখছি, আপনার বাচ্চাদের ওই বাথরুমে ঢুকিয়ে দিন না, প্লিজ প্লিজ প্লিজ, কুইক কুইক, হারিয়া প্লিজ। ডেনিসের কথা মতো শার্লি তার বাচ্চাদের ঠেলে ঢুকিয়ে দেয় বাথরুমে। ইটস ওকে, ইটস ওকে, মমি ইজ হিয়ার, ওকে? প্লিজ ডোন্ট ওয়ারি ডিয়ার। চুপ করে বসো ভেতরে, ভয় পেও না, কেমন? কিচ্ছু হবে না। এমন বিশ্বাসঘাতকতায় স্টিভের তখন চোখ ছলছল করছে। কিছুক্ষণ আগের সেই ভালো মানুষটাকে এখন আর চিনতে পারছে না সে। বাথরুমে ঢোকার আগে স্টিভ দেখতে পায় ডেনিস তারই দিকে একই রকম হাসি মুখে তাকিয়ে আছে। এরপর ডেনিস শার্লিকে নিয়ে যায় তার বেডরুমে। প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ। তারপর বিছানার সাথে দড়ি দিয়ে শার্লির হাত আর পা বেঁধে ফেলে ও। দেখুন, আমি ভীষণ অসুস্থ, আমার কাছে বিশেষ টাকা পয়সা কিচ্ছু নেই। আপনি নিজে সারা ঘর খুঁজে দেখে নিন, প্লিজ। আমার এভাবে বাঁধবেন না, প্লিজ। ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে আমার, প্লিজ। সেটাই তো আমি চাই। হামটি টামটি স্যাট ওয়ানা, টাকা আমার চাই না। আমার চাই ট্রফি। আমি তোমায় কষ্ট পেতে দেখতে চাই। মানে কষ্ট। আপনি কে? কি চাই আপনার? জল, একটু জল। কি হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জল আপনাকে খাওয়াতেই পারি, এটুকু তো করাই যায়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওপনি মত খান।
আর একটু খাবেন? আচ্ছা 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 আচ্ছা, আর একটু দিচ্ছি, নিন নিন, খান খান খান। শেষবার একটু ভালো করে জল খেয়ে নিন, খেয়ে নিন, খেয়ে নিন, ভালো করে খেয়ে নিন। শেষবার মানে কি করবেন আপনি? হেল্প, somebody help me please, help, help. শার্লি চিৎকার করে উঠলে ক্ষিপ্র গতিতে তার মুখটা প্লাস্টিক ব্যাগ দিয়ে ঢেকে ফেলে ডেনিস। তারপর শক্ত করে গলার চারিদিকে প্যাঁচ বেঁধে ফেলে ও। ওদিকে মায়ের চিৎকার কানে গেছে স্টিভের। সে বুঝতে পেরেছে তার মা বিপদে পড়েছে। দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকে স্টিভ, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ঠিক সেই সময় তার চোখ পড়ে বাথরুমের কাঁচের জানলাটার দিকে। এদিকে এমন সহজ শিকার পেয়ে মন পুলকিত হয়ে ওঠে ডেনিসের। নরক যন্ত্রণায় ছটফট করতে থাকা শার্লি ভায়ানের শরীরটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে ও। প্রবল যৌন সুখে ওর চোখ বন্ধ হয়ে আসে। শার্লির কষ্ট দেখে আনন্দে কয়েকবার হাততালি দিয়ে ওঠে ও। তারপর শার্লির আলমারি খুলে তার কয়েকটা অন্তর্বাস এবং নানা রকম ছোটখাটো জিনিস নিজের ব্রিফ কেসে ভরে ফেলে। ঠিক এই সময় বাথরুমের কাঁচের জানলা ভাঙার আওয়াজ শুনতে পাওয়া যায়। ও বুঝতে পারে বাচ্চাদের মধ্যে কেউ একজন জানলা ভেঙে বাইরে পালানোর চেষ্টা করছে। আর দেরি না করে আসল কাজে লেগে পড়ে ডেনিস। দড়ির প্যাঁচটা শার্লির গলায় জড়িয়ে ও বলতে থাকে, বহুদিন ধরে আমার এরকমই প্লেজারের ভীষণ প্রয়োজন ছিল। আমটি টামটি settle. Now my heart is full. Thank you, dear. Thank you. Thank you. Humpty Dumpty, the grateful. কোনো এক প্রতিবেশীকে নিয়ে স্টিভ যখন ঘরে ঢুকলো তখন তারা দেখল বিছানায় শার্লির নিথর মৃতদেহটা পড়ে আছে। তার মুখ প্লাস্টিক ব্যাগ দিয়ে বাঁধা। সেই লোকটা ঘরের কোথাও নেই, সে পালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সমস্ত কিছু দেখার পর তারা প্রায় নিশ্চিত হয় এই হত্যার পেছনেও আছে সেই একজনই, বিটিকে। 8ই ডিসেম্বর 1977। ক্যাথরিন ব্রাইটের মতোই ন্যান্সি ফক্সের বাড়ির কাঁচের জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে ডেনিস এবং তারপর শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। ন্যান্সি তখন কাজের সূত্রে বাড়ির বাইরে ছিল। ঘরে ফিরে সদর দরজা বন্ধ করতেই ডেনিস তার সামনে এসে দাঁড়ায়। হ্যালো ন্যান্সি। কি কে আপনি? আমার ঘরে কি করছেন? বেরিয়ে যান, বেরোন বেরোন বলছি। ডোন্ট শাউট ফর গডস সেক। আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। এত উত্তেজিত হওয়ার কি আছে? আমার নাম ডেনিস, আমি তোমার সঙ্গে দুটো কথা বলতে চাইছি, দ্যাটস ইট। কি কথা বলতে চাইছেন? আপনার সাহস হয় কি করে? চেনা নেই জানা নেই একটা মেয়ের বাড়িতে ঢুকে বসে আছেন। আর ইউ ম্যাড? শেষবারের জন্য বলছি বেরিয়ে যান, নয়তো আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। একা বলেই তো তোমার ঘরে ঢুকেছি ন্যান্সি। কতদিন ধরে তোমায় দূর থেকে দেখছি, আজ ফাইনালি তোমার কাছে আসতে পেরেছি ন্যান্সি। ইতিমধ্যেই পকেট থেকে নিজের বন্দুকটা বের করে ন্যান্সির দিকে তুলে ধরেছে ডেনিস। তা দেখে ন্যান্সির সমস্ত সাহস উবে যায়। প্রচন্ড একটা ভয়ে আঁকড়ে ধরে তাকে। এই মুহূর্তে ওর সামনে দাঁড়িয়ে থাকা ন্যান্সির শরীরটার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে ডেনিসের। ডেনিস আনন্দে হাসতে থাকে।
এখন ও যা চাইবে শুধু তাই হবে। কি চাই আপনার? দ্যাটস মাই গার্ল। এবার এখানে এগিয়ে এসো তো, আমার সামনে এসো, এসো। বিশ্বাস করো আমি তোমায় আঘাত করবো না ন্যান্সি, প্লিজ ন্যান্সি, এসো এসো। ধীর পায়ে তার দিকে এগিয়ে যায় ন্যান্সি। এই মুহূর্তে ডেনিস নিজের সারা শরীর জুড়ে চূড়ান্ত উত্তেজনার আভাস পায়। তার লোম খাড়া হয়ে ওঠে। এগিয়ে এসে ডেনিসের একেবারে সামনে দাঁড়ায় ন্যান্সি। তার পেটে বন্দুকের নলটা ঠেকিয়ে দেয় ডেনিস। এতে ন্যান্সি আরো ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। ডেনিস এরপর তার কানের কাছে মুখ নিয়ে যায়। আমি তোমাকে চাই ন্যান্সি, তোমার শরীরটাকে চাই, দেবে আমায় প্লিজ ন্যান্সি, প্লিজ ন্যান্সি। I need to use the bathroom. Please, Dennis. Why? No, 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 এটা হতে পারে না, এটা হতে পারে না। বাথরুমে যাবে, গিয়ে জানলা ভেঙে বাইরে পালিয়ে যাবে। আমি তোমায় কাজছাড়া করতে চাই না ন্যান্সি, উইল রান অ্যাওয়ে। প্লিজ বোঝার চেষ্টা করুন না, আমি কথা দিচ্ছি আমি পালাবো না প্লিজ। ওকে, ওয়েট, লেট মি চেক। থরথর করে কাঁপতে থাকে ন্যান্সি। ন্যান্সির কথা শুনে ডেনিস একবার উঁকি মারে বাথরুমের দিকে। সে দেখতে পায় সেখানে এমন কোনো জানলা নেই যেটা ভেঙে ন্যান্সি পালাতে পারবে। ওকে, যাও কিন্তু তাড়াতাড়ি আসবে। আর শোনো, এত কাপড় জামা পরে আছো কেন তুমি? দেখতে ভাল লাগছে না। বাথরুম থেকে বেরিয়ে আসার সময় তোমার গায়ে যেন এতগুলো কাপড় না দেখি, কেমন? যাও। এরপর মাটিতে বসে নিজের জামা খুলতে থাকে ডেনিস। ন্যান্সি বাথরুম থেকে বেরিয়ে এলে তাকে কড়া গলায় মাটিতে শুয়ে পড়তে বলে সে। এখানে এসে শুয়ে পড়ো ন্যান্সি, এখানে এসে শুয়ে পড়ো ন্যান্সি। ইউ আর অ্যান অবস্টিনেট ওম্যান, আন্ট ইউ? তোমায় বললাম জামা কাপড় খুলে আসবে, শুনলে না কথাটা। ওহো, আচ্ছা ফাইন, এসো আমি খুলে দিচ্ছি, এসো। আর এই হাত কড়াটা তোমার হাতে পরিয়ে দিই, কেমন? এসো। প্লিজ এরকমটা করবেন না আমার সঙ্গে, প্লিজ। এগুলো কেন করছেন আপনি? আরে তুমি বুঝতে পারছো না, এগুলো না করলে আমার হবে না ন্যান্সি। আমার ভীষণ ইচ্ছা করছে এটা করতে। এটা না করতে পারলে আমি যে শান্তি পাবো না। প্লিজ হানি, খুব একটা কষ্ট পাবে না তুমি, প্লিজ একটু বিশ্বাস করো, একটু বিশ্বাস করো, একটু সহ্য করো, এই জাস্ট কিছুক্ষণ মাত্র প্লিজ। জোর করে ন্যান্সির কাপড় জামা খুলে তার হাতে হাত করা পরিয়ে দেয় ডেনিস। তারপর তার বেল্ট খুলে তার ন্যান্সির গলায় পেঁচিয়ে সজোরে টান দিতে থাকে। অক্সিজেন না পাওয়ার কারণে দম বন্ধ হয়ে আসায় প্রবলভাবে হাত পা ছুটতে থাকে ন্যান্সি। হঠাৎ সেই মারণ প্যাচ আলগা করে ডেনিস। মরিয়া হয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে ন্যান্সি। গলায় চাপ পড়ার কারণে কাশতে শুরু করে সে। আবারও তার গলার বাঁধন শক্ত করে চেপে ধরে ডেনিস। তারপর 4-5 সেকেন্ডের জন্য তা মুক্ত করে ন্যান্সিকে কয়েকবার নিঃশ্বাস নেবার সুযোগ দেয়। তারপর আবার চেপে ধরে। ন্যান্সি মরিয়া হয়ে হাত পা ছুটতে থাকে। খুব কষ্ট হচ্ছে আমার এই খেলায়। তুমি মজা পাচ্ছ না ন্যান্সি? বলো, তোমার রক্ত গরম হয়ে উঠছে না? কি অপূর্ব দেখতে তুমি ন্যান্সি। কষ্ট পেলে তোমায় আরো কতটা সুন্দর দেখো তুমি জানো? পাগল, অস্ত উন্মাদ তুমি। ছাড়ো আমাকে, ছাড়ো, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি পাগল? কি বলছো ন্যান্সি? পাগল আমি?
Breathe. Deep breaths, Nancy. কিছুক্ষণ এইভাবে কাটার পর নিস্তেজ হয়ে পড়ে ন্যান্সির শরীর। ডেনিস বুঝতে পারে সে আর বেঁচে নেই। তবুও তার গলার ফাঁস অনেকক্ষণ চেপে ধরে থাকে ডেনিস। এরপর যখন সে সম্পূর্ণ নিশ্চিত হয় যে ন্যান্সি সত্যি প্রাণ হারিয়েছে, তখন তার নিথর শরীরের পাশে চিত হয়ে শুয়ে পড়ে ডেনিস। Humpty Dumpty sat on a wall. All the king's soldiers and all the king's men couldn't put Nancy together again. এতদিনে সে বুঝতে পেরেছে সে যাই করুক না কেন কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সে অজেয়, সে যা চাইবে তাই হবে। ঘটনার পরের দিন এক পাবলিক বুথ থেকে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি উইচিটা পুলিশ ডিপার্টমেন্টে ফোন করে। সে জানায় সাউথ পার্সিংয়ে এক 25-26 বছর বয়সী তরুণীর মৃতদেহ পাওয়া গেছে। নাম ন্যান্সি ফক্স। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে ন্যান্সি ফক্সের দেহ উদ্ধার করে। তার বিবস্ত্র শরীর তখন বরফের মতো ঠান্ডা, গলায় বেল্টের দাগ, জিভ বাইরে বের করা। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে উইচিটা পুলিশ বুঝতে পারে ক্যাথরিন ব্রাইটের ঘটনা বাদ দিলেও ওটেরো ফ্যামিলি, শার্লি ভায়ান এবং এই ন্যান্সি ফক্সের হত্যাকারী একজনই। আর এখান থেকেই পুলিশের রেকর্ডে অফিসিয়ালি জন্ম হয় নতুন এক কুখ্যাত সিরিয়াল কিলারের, বিটিকে। উইচিটা পুলিশের অনুমান ছিল মিস ফক্সের মৃত্যুর খবর দেওয়া সেই অজ্ঞাত ব্যক্তি আর কেউ নয় বরং বিটিকে স্বয়ং। নিজের বুদ্ধির ওপর তার ছিল অগাধ ভরসা, আর তা থেকেই ওর মনে জন্ম নিয়েছিল অতিরিক্ত আত্মবিশ্বাস। সেই সাহসের উপর ভর করেই ডেনিস নিজে পুলিশকে ফোন করে যেন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। যদি ক্ষমতা থাকে তাহলে আমায় ধরে দেখাও। সেই কল রেকর্ডিং পুলিশ ডিপার্টমেন্ট থেকে নানান সংবাদ সম্প্রচারকারী চ্যানেলের হাতে পাঠিয়ে দেওয়া হয়। খবরে সেই রেকর্ডিং প্লে করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা হয়, যদি আপনারা কেউ এই গলার স্বর চিনতে পারেন তাহলে অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। কিন্তু ডেনিস সেই সময়ও পুলিশের থেকে এক ধাপ এগিয়েই ছিল। ফোন করবার সময় রিসিভারে নিজের রুমাল চাপা দিয়ে কথা বলেছিল, যে কারণে তার প্রকৃত স্বর পুলিশি কল রেকর্ডিংয়ে ধরা পড়েনি। হ্যালো হ্যালো স্যার, আমি ল্যারি হ্যাডেবার্গ। আমি কেক টিভির একজন জার্নালিস্ট। আগেই বলেছি ডেনিসের দৃষ্টি আকর্ষণ করার অশেষ খিদে ছিল। সে চাইতো শহর জুড়ে শুধুই তাকে নিয়ে কথা হোক। তার আতঙ্কে সকলে যেন ভয়ে তটস্থ হয়ে থাকে। ধারাবাহিকভাবে এতগুলো খুন করার পরে, এমনকি পুলিশকে নিজের ছদ্মনাম বলার পরেও তাকে নিয়ে যথেষ্ট কথা হচ্ছে না দেখে ডেনিস যেন ক্ষেপে উঠল। আর ঠিক এই কারণেই 10ই ফেব্রুয়ারি 1978 সালে উইচিটার অন্যতম সংবাদ চ্যানেল কেক টিভি থেকে পুলিশ চিফ রিচার্ড লামানিয়ানের কাছে একটা ফোন আসে। বলুন। স্যার, আজকেই আমাদের একজন রিসেপশনিস্ট আমাদের এই অফিসের মেল বক্সে একটা চিঠি খুঁজে পেয়েছে। আমার মনে হয় এই চিঠিটা আপনার একবার দেখা উচিত। চিঠিটা এমন একজন পাঠিয়েছে যে নিজেকে বারবার বিটিকে নামে সম্বোধন করছে। এই চিঠিতেই ওটেরো পরিবারের কথা বলা আছে এবং তাছাড়াও আরও কিছু জনের নামের উল্লেখ আছে। প্লিজ স্যার, একবার আসুন। ফোন পেয়ে রিচার্ড যখন কেক টেলিভিশনের অফিসে পৌঁছন, তখন তার হাতে কম্পিউটারে টাইপ করা একটা চিঠি তুলে দেয় ল্যারি হ্যাডেবার্গ। সেই টাইপ করা চিঠি খুলতেই রিচার্ড দেখতে পেলেন
শুরুতেই জল জল করছে কয়েকটা শব্দ। আর ঠিক কতগুলো হত্যা করলে সংবাদপত্রের শিরোনামে আমার নামটা উঠবে, কিংবা সারা দেশ আমার দিকে নজর দেবে, আমার দিকে, কিংবা সারা দেশ আমার দিকে নজর দেবে? চিঠির মধ্যে বিটিকে তার 7 জন ভিকটিম এবং তাদের নামের কথা উল্লেখ করে, কিন্তু পঞ্চম খুনের ব্যাপারে সে লেখে, এই খুনের উদ্দেশ্য এবং শিকার কে ছিল তা আপনারাই অনুমান করে নিন না। ইচ্ছা করেই ক্যাথরিন ব্রাইটের কথা উল্লেখ করে না বিটিকে। সে পুলিশের সঙ্গে খেলতে চাইছিল। চিঠির মধ্যে প্রত্যেকটা খুনের সময়, স্থান ও পদ্ধতির বিশদ বিবরণ ছিল। সেখানে আরো লেখা ছিল, দেখুন, আপনারা যদি আমায় তাড়াতাড়ি না ধরতে পারেন তাহলে আরো অনেকে আমার শিকার হবে। ল্যারি হ্যাটারবার্গ রিচার্ডকে সেদিন রাতের কেক টিভির নিউজ কাস্টের প্রধান অতিথি হওয়ার প্রস্তাব দিলেন। ল্যারি ভেবেছিলেন চিফ হয়তো তার কথায় রাজি হবেন না, কিন্তু ল্যারির প্রস্তাবে রিচার্ড সমর্থন জানান। তিনি বুঝতে পেরেছিলেন এই বিটিকের অ্যাটেনশন এবং পাবলিসিটির ভীষণ রকম ইচ্ছে, আর ঠিক এই বিষয়টাকেই তিনি ওর বিরুদ্ধে ব্যবহার করতে চাইছিলেন। তিনি জানতেন বিটিকে অবধি তাকে পৌঁছে দিতে পারে কেবল এবং কেবলমাত্র বিটিকেই। সেদিন রাতে প্রথমবারের জন্য উইচিটাবাসী জানতে পারে তাদের শহরে ঘুরে বেড়াচ্ছে এক কুখ্যাত সিরিয়াল কিলার। সেই প্রথমবারের জন্য নিজের ছদ্মনাম খবরের হেডলাইন্সে দেখে ডেনিস উত্তেজনা চেপে রাখতে পারছিল না। আর এরপর থেকেই সে মাঝে মধ্যেই নানাভাবে পুলিশ আর খবরের চ্যানেলে তার বেনামি বার্তা পৌঁছে দিতে শুরু করে। সেখানে কখনো লেখা থাকতো তার নানা ধরনের ধাঁধা বা কবিতা, কখনো বা নিজের বিকৃত সব কল্পনার বর্ণনা, কখনো থাকতো সেই 7 ভিকটিমের ব্যাপারে অজানা তথ্য বা মৃত্যুর পরের কিছু ছবি। এইসব চিঠি বিটিকে এতই চালাকির সঙ্গে পাঠাতো যে তখনকার প্রযুক্তির মাধ্যমে সেগুলো ট্র্যাক করা কোনোভাবেই সম্ভব ছিল না। পুলিশ তাদের হাতে পাওয়া একের পর এক সূত্র ধরে বিভিন্নভাবে তদন্ত চালিয়ে যেতে থাকে, কিন্তু বহু চেষ্টার পরেও কোনো বড় সাফল্য তারা পায়নি। আর এরপরেই 1979 সালে বিটিকে পুলিশকে তার শেষ চিঠি পাঠায়। সেদিন ছিল তার মেয়ের জন্মদিন। সেই চিঠিতেও লেখা ছিল নানা ধরনের উদ্ভট কথা আর বিকৃত কল্পনা। আর তারপর সে এমনভাবে চুপ করে যায় যেন তার অস্তিত্ব কোনোদিন কোথাও ছিলই না। বহুদিন কেটে যাওয়ার পরেও বিটিকের তরফ থেকে কোনো বার্তা না পেয়ে পুলিশ আর মানুষজন ভেবে নেয় সে হয়তো মারা গেছে বা কোনো অজানা কারণে এই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। 15 জানুয়ারি 2004, এই 30 বছর পর সবাই যখন বিটিকে আর নেই ভেবে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক এমন সময় বিল থমাস কিলম্যান নামক এক ব্যক্তির চিঠি এসে পৌঁছয় কেক টিভির অফিসে। আর সেই চিঠি খোলা মাত্র আতঙ্কে সকলের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। দেখে বোঝাই যাচ্ছে এই চিঠি পাঠিয়েছে স্বয়ং বিটিকে। চিঠিতে সে জানায়, গত কয়েক বছরে আমি আমার পরিবার এবং বাচ্চাদের দেখভাল করার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই পুলিশ বা মিডিয়ার সঙ্গে বিশেষ যোগাযোগ আর করা হয়ে ওঠেনি। তবে এখন আমি আবার ফিরে যাব আমার পুরনো ছন্দে। বেছেটা আমার নির্মমতার আরো অনেক উদাহরণ দেখতে পাবে। এই চিঠিতে আরো বলা ছিল ন্যান্সি ফক্স তার শেষ শিকার ছিল না। তারপরে আরো 2টো খুন করে বিটিকে। 16 সেপ্টেম্বর 1986-তে সে খুন করে 28 বছরের ভিকি ওয়েগারলে এবং 19 জানুয়ারি 1991-তে সে হত্যা করে 62 বছরের ডলারেস ডেভিসকে। ওই চিঠির মধ্যে ভিকির ড্রাইভিং লাইসেন্স সহ তার মৃত্যুর আগের ও পরের কয়েকটা ছবি পাঠিয়েছিল বিটিকে। 1991-এ ডলারেস ডেভিসের মৃতদেহ বাঁধা অবস্থায় উইচিটার এক ব্রিজের তলা থেকে উদ্ধার হয়। তখনও বুঝতে পারা যায়নি এই খুনের পেছনেও হাত ছিল
সেই একজনেরই। 2004 সালে বিটিকে পুনরায় যোগাযোগ করল। এর ফলে বিটিকে টাস্ক ফোর্স, যা বহু আগে তৈরি হয়েছিল, তা আবারও সক্রিয় হয়ে উঠল। এই টাস্ক ফোর্সের প্রধান ছিলেন উইচিটা পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্টের কেন ল্যান্ডওয়্যার। তিনি FBI কে সঙ্গে নিয়ে যৌথভাবে নতুন করে তদন্তে নেমে পড়লেন, আর তার সঙ্গে যোগ দিলেন ক্যান্সাস ব্যুরো অফ ইনভেস্টিগেশনের স্পেশাল এজেন্ট রে লন্ডন। বহুদিন ধরে বিটিকে এবং উইচিটা পুলিশের মধ্যে এই বার্তালাপ চলতে থাকে। শেষমেশ জানুয়ারি 2005 সেই সুযোগ এসে উপস্থিত হলো, যেটার জন্য বিটিকে টাস্ক ফোর্স বহু কাল ধরে অপেক্ষা করছিল। একজন অফিসার কেনের হাতে একটা বেনামি পোস্ট কার্ড তুলে দেন। সেটা খুলে দেখতে পাওয়া যায় ভেতরে একটা ঠিকানা আর ছোট্ট একটা বার্তা দেওয়া আছে। সেনেকায় নর্থ 69 এবং 77 এর মধ্যে একটা কর্নফ্লেক্সের বাক্সে একটা পুতুল ও আপনাদের জন্য একটা ছোট্ট মেসেজ আছে। কেন ল্যান্ডওয়্যার এবং রে লন্ডন পোস্টকার্ডে দেওয়া ঠিকানায় উপস্থিত হলেন। এক বিশাল মাঠের পাশে একটা স্টপ সিগন্যালের তলায় রাখা ছিল খোলা কর্নফ্লেক্সের বাক্স। হোয়াটস দিস ম্যান ডুইং? কি করছে নাকি লোকটা? তার মধ্যে উঁকি দিতেই সকলে দেখতে পান একটা অর্ধনগ্ন বারবি ডলের গলায় আষ্টে পৃষ্ঠে দড়ি জড়ানো। দেখেই বোঝা যাচ্ছিল বিটিকে তাদের সঙ্গে খেলা করছে। বারে বারে নানা রকম বার্তার মাধ্যমে তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সে। There's a letter. একটা চিঠি আছে। Let me read it. বক্সের ভেতরে পুতুল বাদেও রাখা ছিল আরও একটা চিঠি। চিঠিটা খুলে সেটা পড়তে শুরু করলেন অফিসাররা। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, আমি কি আপনাদের ফ্লপি ডিস্ক পাঠাতে পারি? আমার কাছে আরো অনেক কিছু আছে আপনাদের দেখানোর জন্য। ফ্লপি ডিস্কের মাধ্যমে পাঠাতে পারি কি? ফ্লপি কি ট্রেস করা যায়? প্লিজ টেল মি দ্য ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। যদি ট্রেস বা ট্র্যাক না করা হয়, তাহলে আগামীকাল খবরের কাগজে বিজ্ঞাপন দেবেন, লিখবেন রেক্স ইট উইল বি ওকে। তাহলেই আমি বুঝে যাব। ডেনিসের প্রবল আত্মবিশ্বাস তাকে অন্ধ করে দিয়েছিল। তার ধারণা ছিল পুলিশ ডিপার্টমেন্ট তার প্রতি সত্যিই সৎ। তার দুঃসাহসও চরম পর্যায়ে পৌঁছে যায়, আর সে কারণেই সে এই কথাটা জিজ্ঞাসা করে বসে। এই সুবর্ণ সুযোগ দেখে কেন ল্যান্ডওয়্যার পরের দিনই ডেনিসের লেখা কথাগুলো খবরের কাগজে বিজ্ঞাপন হিসেবে ছাপিয়ে দেন। আর তারপরেই ডেনিস পুলিশের উদ্দেশ্যে ফ্লপি ডিস্ক পাঠিয়ে দেয়। এই ফ্লপি ডিস্ক ছিল আজকের সময়ের পেন ড্রাইভের মতোই একটা ডেটা সংরক্ষণের মাধ্যম। সেই ডিস্ক পুলিশের হাতে পৌঁছতেই সেটার মেটা ডেটা ট্র্যাক করে জানা যায় এই ডিস্ক পার্ক সিটির পাবলিক লাইব্রেরির ক্রাইস্ট লুথরান চার্চে শেষ ব্যবহৃত হয়েছিল। ব্যবহারকারীর ইউজার নেম ছিল ডেনিস। খোঁজ নিয়ে জানতে পারা যায় ডেনিস লিন রেডার নামে এক ব্যক্তি ক্রাইস্ট লুথরান চার্চের সেই সময়ের প্রেসিডেন্ট ছিলেন। অফিসে বসে কেন ল্যান্ডওয়্যার ভাবছিলেন এরপর ঠিক কি করা যেতে পারে। ঠিক এমন সময় কেবিনে ঢুকে আসলেন রে লন্ডন। কেন, একটা খবর আছে। খোঁজ নিয়ে জেনেছি ডেনিসের কন্যা ক্যারি রসন ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটি থেকে পড়েছে। আমিও ওখানকারই প্রাক্তন ছাত্র। আমি জানি ওখানে ছাত্রছাত্রীদের কখনো শরীর খারাপ হলে তারা ল্যাফেন হেলথ সেন্টারে চেক আপ করিয়ে থাকে। আমি গোপনে খোঁজ নিয়ে জানতে পেরেছি ক্যারি রসন ওই হেলথ সেন্টারে একবার প্যাপ স্মিয়ার টেস্ট করিয়েছিল, যার দরুন তার কিছু স্কিন টিস্যু ওদের কাছে স্যাম্পল হিসেবে থেকে গেছে। আপনি যদি বলেন তাহলে সেই স্যাম্পল জোগাড় করে আমরা ডিএনএ টেস্ট করে দেখতে পারি। ইয়েস ইয়েস, ব্রেভো রে ব্রেভো। বিটিকের পাঠানো স্যাম্পলগুলোর সঙ্গে যদি কেরির ডিএনএ মিলে যায়, তাহলেই আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে পড়ব
কেরি বিটিকের মেয়ে, অর্থাৎ ডেনিসি বিটিকে। ভেরি গুড। আচ্ছা, আর দেরি করো না, হ্যাঁ? যত তাড়াতাড়ি সম্ভব সেই স্যাম্পলটা জোগাড় করে ফরেন্সিককে পাঠিয়ে দাও, ওকে? কয়েকদিনের মাথায় গভীর রাতে কেনের বাড়ির টেলিফোনটা বেজে ওঠে। হ্যালো। হ্যালো কেন, আমি রে বলছি। ইয়েস রে। গেস হোয়াট? হোয়াট? ফরেন্সিক রিপোর্ট এসেছে, ডিএনএ স্যাম্পল মিলে গেছে। বিটিকে ক্যারির বাবা। ফাইনালি আমরা পেরেছি কেন, আমরা পেরেছি। মাই গুডনেস, সত্যি বলছো রে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফাইনালি, ইয়েস ফাইনালি উই ডিড ইট রে। অল দ্য ক্রেডিট গোস টু ইউ। আচ্ছা শোনো, কাল সকালেই আমি সবার আগে তোমার সঙ্গে দেখা করব। আর এখন এই খবরটা যেন আর কোথাও না যায়। বি কেয়ারফুল, ওকে? ফেব্রুয়ারি 2005 পার্ক সিটির অফিস থেকে লাঞ্চের সময় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয় ডেনিস। সে জানতো না তার জন্য স্বয়ং রে লন্ডন অপেক্ষা করে আছেন। লন্ডনের কাছে আগে থেকেই খবর ছিল ডেনিস এই সময় লাঞ্চ করতে বাড়ি ফেরে, আর ঠিক সেই সময়ের অপেক্ষাতেই মেইন রোডে দাঁড়িয়েছিলেন লন্ডন। ডেনিসের গাড়ি তাদের অতিক্রম করতেই রে তার গাড়ির চালককে এগিয়ে যাওয়ার ইশারা করেন। দ্রুত গতিতে ডেনিসের গাড়ি ধাওয়া করলেন রে। পুলিশের গাড়ি দেখে ডেনিস রাস্তার ধারে নিজের গাড়িটা দাঁড় করায়। তারপর জানলা দিয়ে দেখতে পায় রে লন্ডনকে। সেটা দেখেই ও আবার গাড়িতে স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে। অন্য গাড়ি থেকে রে চেঁচিয়ে বলেন, ডেনিস, তোমার খেল খতম। ভালোই ভালোই আমার কাছে সারেন্ডার করো, ডোন্ট বি আ ফুল। ডেনিসও চেঁচিয়ে উত্তর দেয়, আমায় ধরা কি অতটা সহজ হবে ভেবেছেন অফিসার? এই বলে ডেনিস দরজা খুলে পালাতে যায়। কিন্তু অফিসার রে তৈরিই ছিলেন। তিনিও তার গাড়ি থেকে নেমে ডেনিসের দিকে দৌড় দিলেন। তারপর ক্ষিপ্র গতিতে ডেনিসের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে উল্টো করে মাটিতে ফেলে দেন রে লন্ডন। ডেনিস পড়ে যেতেই তার হাতে হাতকড়া পরিয়ে দেন তিনি। ততক্ষণে টাস্ক ফোর্সের আরো পুলিশ কর্মী এসে পৌঁছেছে সেখানে। সবাই ডেনিসের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ডেনিস হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ায় এবং রে লন্ডনের দিকে তাকিয়ে এক শয়তানি হাসি হেসে বলে, আমার স্ত্রীকে জানিয়ে দেবেন আমি আজ লাঞ্চের জন্য বাড়ি ফিরতে পারবো না। ইউ জলি ওয়েল নো ওয়্যার আই লিভ, ডোন্ট ইউ অফিসার? এরপর ডেনিসের ঘরে অভিযান চালিয়ে রে লন্ডন তার ক্লোজেটের ভেতরের শেলফ থেকে প্রচুর জিনিস উদ্ধার করেন, যার মধ্যে তিনি খুঁজে পান নানা ধরনের গিঁট বাঁধা ছোট বড় দড়ি, একটা বন্দুক, মেয়েদের অন্তর্বাস এবং আরো অনেক যন্ত্রপাতি, যা ভিকটিমের ওপর অত্যাচার করার জন্য ডেনিস ব্যবহার করত। ডেনিসের স্ত্রী কোনো মতেই মানতে রাজি ছিলেন না তার স্বামী, যে কিনা সেই সময় চার্চের প্রেসিডেন্ট, সে কোনোদিন কোনো মানুষকে খুন করতে পারে না। ডেনিস এটা কিছুতেই করতে পারে না, আপনাদের ভুল হচ্ছে। ডেনিস কিছুতেই করতে পারে না, আমি বিশ্বাস করি না, ও এরকম নয়। পরবর্তীকালে ডেনিসকে জিজ্ঞাসাবাদ করার সময় তাকে জানানো হয় তার পাঠানো স্যাম্পেলের সাথে তার মেয়ের ডিএনএ ম্যাচ করে দেখা হয়েছে এবং সেখান থেকেই ডেনিসকে পুলিশ ডিপার্টমেন্ট বিটিকে হিসেবে শনাক্ত করেছে। এই কথা শোনার পর ডেনিস নিজেই কনফেশন দিতে শুরু করে। 2005 সালের জুন মাসে শুরু হয় ডেনিসের ট্রায়াল।
আশ্চর্যজনকভাবে ডেনিস গিল্টি প্লিড করে। সরকারি কৌশলী তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, খুনগুলো যে আপনি করেছেন সেটা তো কনফেস করেইছেন, এখন কোর্টকে জানান সেগুলো কিভাবে করলেন। ওয়েল, প্রত্যেকটা খুনকে আমি এক একটা প্রজেক্ট হিসেবে দেখতাম, তাদের নামও দিতাম। যেমন ক্যাথরিন ব্রাইটের ক্ষেত্রে নাম দিয়েছিলাম প্রজেক্ট লাইটস আউট, ন্যান্সি ফক্সের ক্ষেত্রে নাম ছিল প্রজেক্ট ফক্স হান্ট। কাজ শেষ হলে অপরাধস্থল থেকে ভিকটিমের ব্যবহৃত কোনো জিনিস আমি নিয়ে যেতাম ট্রফি হিসেবে। আচ্ছা দেখুন তো, এইগুলো চিনতে পারেন কিনা? এগুলো কি আপনি কেক টিভির অফিসে পাঠিয়েছিলেন? ওয়েল ইয়েস, ওরা যখন আমার সাথে কথা বলা শুরু করে আমি ভারী খুশি হয়েছিলাম। এগুলো আমার সংগ্রহে ছিল, যাদের খুন করেছে এগুলো তাদের। বললাম না, এগুলো আমার জয়ের ট্রফি। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. Trophy. ট্রায়ালে ঘন্টার পর ঘন্টা ধরে ডেনিস বড় গর্বের সঙ্গে একে একে তার 10টা খুনের ব্যাপারে বিশদে বর্ণনা দিতে থাকে। তার চোখে মুখে আফসোসের লেশ মাত্র ছিল না। বিচার শেষে জুরি জানিয়ে দেয়, ডেনিস আসলেই একজন ঠান্ডা মস্তিষ্কের ভীষণ মানসিক বিকারগ্রস্ত মানুষ। সে শুধুমাত্র অপরকে কষ্ট দিয়ে যৌন সুখ পেত। সো দ্য জুরি ফাইন্ডস হিম গিলটি। বিচারক জানান, মানবতার বিরুদ্ধে ডেনিস লিন রেডারের সমস্ত অপরাধের জন্য তাকে 10টি ধারাবাহিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। এই খবর শুনে উইচিটায় তখন সকলেই শান্তির নিঃশ্বাস নিয়েছে। কিন্তু ডেনিসের পরিবার এবং প্রতিবেশীরা তখনও মেনে নিতে পারছিলেন না তার মতো এত সাধারণ ও ভদ্র একজন মানুষের আড়ালে এমন এক হিংস্র জানোয়ার লুকিয়েছিল। আর এভাবেই 1974 সালে শুরু হওয়া বিকৃত যৌন কল্পনার অধিকারী এক কুখ্যাত সিরিয়াল কিলারের পথে দীর্ঘ 3 দশক পর পূর্ণচ্ছেদ পড়ল। ওয়ার্ল্ড ক্রাইম আজকের মতো এ পর্যন্তই। আবার ফিরব নতুন কোনো সত্যি অপরাধের কাহিনী নিয়ে। ওয়ার্ল্ড ক্রাইমের নতুন পুরনো আরো অনেক এপিসোড শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে, ক্লিক করুন বেল আইকনে। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা।